মোহন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি যেহেতু ভিআইপি লাউঞ্জের বাইরে অবস্থান করছেন, একটু জানাবেন, যেহেতু তারেক রহমান ভেতরে আছেন। তানিয়া, আপনি জানেন দীর্ঘ ১৭ বছর পর স্বদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং আমরা কিন্তু দেখছিলাম যে বিমানবন্দরের ভেতরে তার সাথে সাক্ষাৎ করেন, অর্থাৎ তাকে বরণ করে নেন তার শাশুড়ি এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব সহ বাকি যে নেতারা। এবং সেদিক থেকে কিন্তু তিনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আমরা দেখছিলাম যে, এবং আমরা জেনেছি বিমানবন্দরের ভেতরে তার যে আনুষ্ঠানিকতা রয়েছে বাকি সেগুলো সম্পন্ন করে বিমানবন্দরের ভেতর থেকে অল্প সময়ের মধ্যে বের হবেন, এবং বের হয়ে তার যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহর নিয়ে তিনি ৩০০ ফিট অর্থাৎ যে একটি সমাবেশের আয়োজন করেছে ছোট্ট, সেই সমাবেশের দিকে যাবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। বক্তব্য রেখে কিন্তু তিনি তার মা, বাংলাদেশের যাকে অভিভাবক হিসেবে বলা হচ্ছে, এবং বিএনপির যে চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, তার সাথে সাক্ষাৎ করতে যাবেন। বলে রাখি, তার যে গাড়িবহরটি রয়েছে সেখানে আমরা আগে কথা বলে জেনেছি যে সেই গাড়িবহরে একটি লাল রঙের বাস রয়েছে, এসি বাস, এবং সেই বাসে চড়েই তিনি যেতে চান বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে। তারেক রহমান বলেছেন যে তিনি এই বাসে চড়েই তিনি বিমানবন্দর ত্যাগ করতে চান, এবং বিমানবন্দর ত্যাগ করে তিনি ৩০০ ফিট এবং এফআরকের দিকে যেতে চান। এবং সেই বাসে তার পাশাপাশি তার যারা শুধু তার সাথে তাকে যারা বরণ করে নিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ তার সাথে যারা এসেছেন তারা সবাই একসাথে যাবেন বলে আমরা জেনেছি। এবং সে উপলক্ষে কিন্তু আমরা দেখছি যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বিমানবন্দর এলাকায়, বিশেষ করে সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনী একদম নিশ্চিত নিরাপত্তা বলতে আমরা যেটা বুঝি সেটি আসলে দেওয়া হচ্ছে। কোনো গণমাধ্যম কর্মীদেরও আসলে সড়কে দাঁড়াতে দিচ্ছে না, বা গাড়ি যা রয়েছে সবগুলো এখন কর্ডন করে আটকে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরটি যখন যাবে শুধুমাত্র সেই গাড়ি বহরেই চলবে, তার সাথে কোনো নতুন করে কোনো গাড়ি যুক্ত হতে পারবে না, সেটি তার নিরাপত্তার খাতিরে করা হচ্ছে। এবং আমরা দেখছিলাম যে বারবারই সেনাবাহিনী, র্যাব বা পুলিশ যারা রয়েছে, যারা এখানে উপস্থিত আছেন, গণমাধ্যম কর্মী বা দু একজন বিমান কিংবা সিভিল এভিয়েশনের কর্মচারী, তাদেরকে বারবারই কিন্তু সতর্ক করে দিচ্ছিলেন যেন কোনোভাবেই রাস্তায় না নামে। এবং সব থেকে আবেগঘন একটি বিষয় যে ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে মাটিতে পা রাখলেন, এবং তার সাথে তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, তারাও কিন্তু এসেছেন। এবং আমরা দেখছিলাম একটি পারিবারিক ছবি যেখানে তার শাশুড়ি অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমানের মা তাদেরকে বরণ করে নিয়েছেন, তাদের সাথে কথা বলছেন। সেই তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জুবাইদা রহমান, যিনি ২০০৮ সালে বাবার সাথে বাংলাদেশ ছেড়ে লন্ডনে গিয়েছিলেন, তিনি আসলেন, তার সম্পর্কে তার নানি হয়, নানির সাথে বসলেন, গল্প করলেন, একটি পারিবারিক একটি ছবি আসলে এখানে। তারপর পরে আমরা দেখলাম যে যারা বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন তারা আসলেন, কথা বললেন, যেভাবে বরণ করে নেওয়ার জন্য সেভাবে নিলেন। একটি কথা বলতে হয় আসলে যে তিনি যখন ২০০৮ সালে বাংলাদেশ ছেড়ে আসলে লন্ডনের দিকে গিয়েছিলেন, নির্বাসনে গিয়েছিলেন, তখন আসলে তখনের যে পরিস্থিতি ছিল এবং আজকে তার যে প্রত্যাবর্তন, এটি আসলে একটি ঐতিহাসিক ঘটনা, এবং এটি বাংলাদেশের মানুষের আসলে মনে রাখার মতো একটি ঘটনা যে তিনি আবার ফিরে আসলেন, এবং ফিরে আসলেন সারা বাংলাদেশের মানুষ থেকে শুরু করে তার দল থেকে শুরু করে যারা আছে, যখন তাকে চাচ্ছে যে তার প্রত্যাবর্তন নিয়ে আলোচনার মধ্যে রাখছে, তার আশাটাকে জরুরি হিসেবে দেখছে, ঠিক সেই যে সময় বা সেই যে মাহেন্দ্রক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণে কিন্তু আপনার তারেক রহমান দেশের মাটিতে পা রাখলেন এবং আসলেন। এবং তাকে বহনকারী যে ফ্লাইটটি, সেই ফ্লাইটটি কিন্তু শুরুতে লন্ডন থেকে রওনা করে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন, এবং ওসমানী বিমানবন্দরে সেখানে কিন্তু ১ ঘন্টার মতো ট্রানজিট অর্থাৎ যাত্রা বিরত ছিল, এবং তারপর সেখান থেকে রওনা করে এবং ঠিক
11:40 কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বিমানটি অবতরণ করে এবং অবতরণ করার পর যা যা আনুষ্ঠানিকতা থাকে সেই বিষয়ে আনুষ্ঠানিকতা চলছিল। এবং আমরা যেরকমটা বলছিলাম যে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দ তো রয়েছেই। গেল 17 বছর ধরে এবং একটি লম্বা সময় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে। বিএনপি যখন খুব সংকটের মুহূর্তে চলছিল, দেশ যখন সংকটের মুহূর্তে চলছিল, তখন তারেক রহমান তার একক নেতৃত্বে দেশের গণতন্ত্র উদ্ধারে এবং বিএনপির পক্ষ থেকে এবং সামগ্রিক বাংলাদেশের মানুষের হয়ে কিন্তু তিনি এই লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছেন। এবং অবশেষে 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন হাসিনা সরকারের পতন হয়, তারপরেই কিন্তু বাংলাদেশে গণতন্ত্র আবারও নতুন একটি গণতন্ত্রের যাত্রা বা রূপান্তর সময়ে চলে আসে। এবং সেই রূপান্তরের যে ভূমিকা, সেই ভূমিকাতে তারেক রহমান ভালো ভূমিকা রাখবে বলে কিন্তু তার নেতাকর্মীরা বা দেশের মানুষ কিন্তু মনে করছেন। যেমনটা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছিলেন, তিনি যখন বিমানবন্দরে আসলেন তারেক রহমানকে বরণ করে নিতে, তিনি বলছিলেন যে অবরুদ্ধ গণতন্ত্র আসলে উদ্ধার হলো আজ তারেক রহমানের বাংলাদেশের মাটিতে পা রাখার মধ্য দিয়ে। এবং বলছিলেন কিন্তু যে দীর্ঘ সময় এই ফেসিবাদের নির্যাতনে সবাই তারেক রহমানের পরিবার এবং বাংলাদেশের অসংখ্য যারা আওয়ামী বিরোধী বা তৎকালীন সরকার বিরোধী নেতাকর্মী মানুষ ছিল, তারা নির্যাতিত হয়েছেন। এবং একটি বিষয় বলি, যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট সন্তান আরাফাত রহমান কোকো মারা যান এবং তার মরদেহটি দেখার জন্য কিন্তু তার বড় ভাই, বর্তমান বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু দেশে ফিরতে পারেনি আওয়ামী লীগের সরকারের। তখন সেই যে চাপ ছিল বা যখন তাদের এক ফেসিবাদের যে আচরণ ছিল, সেই জায়গা থেকে তার মা অর্থাৎ বিএনপির চেয়ারপারসন তিনি কিন্তু এই সময়টাতে তিনি জেলে গিয়েছেন। তার বিরুদ্ধে একটি রায় দেওয়া হয়েছে, রায়ের পরে তাকে একটি কারাগারে একা রাখা হয়েছে। সেই কারাগার থেকে যখন তিনি বের হয়ে আসেন, তখন থেকে কিন্তু তিনি অসুস্থ এবং সেই অসুস্থতা কিন্তু তাকে আজও বহন করে নিয়ে যেতে হচ্ছে। এবং যে কারণে তিনি এখন এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং ডাক্তাররা কিন্তু বলছেন যে তার অবস্থা সংকটাপন্ন ছিল, কিন্তু বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে এবং আশা করা যাচ্ছে তিনিও অল্প একটি সময়ের মধ্যে বাংলাদেশের জনগণের জন্য আবারও রাজনীতির মাঠে কিংবা বাংলাদেশের মানুষের মধ্যে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। এবং সেই সংকটকালীন মুহূর্তেই কিন্তু তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রাখলেন। এবং একটি বিষয় বলা খুবই জরুরি যে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এবং এই নির্বাচনে কিন্তু বিএনপি অন্যতম দাবিদার এবং তাদের যারা মনোনয়ন প্রার্থী যারা রয়েছে বা ক্যান্ডিডেট যারা রয়েছে, ইতিমধ্যে মোটামুটি সব আসনের মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, তাদেরকে চিঠি দেওয়া হচ্ছে। এবং নির্বাচন যেহেতু অল্প দিন বাকি, সেই জায়গায় তার দল এবং তার দলের যারা নেতাকর্মী সেই সময়টাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যিনি নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন যাবৎ, তাকে আসলে খুবই প্রয়োজন ছিল দলীয় স্বার্থে। সেই জায়গা থেকে তিনি আসলেন এবং বলা হচ্ছে তার এই নেতৃত্বের ফলে বিএনপি তথা বাংলাদেশের যে সংকট, সেই সংকট হয়তো কেটে যাবে। কিন্তু তিনি অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখলেন বলে কিন্তু অনেক বিশ্লেষক মনে করছেন। আমরা কথা বলছিলাম তাদের সাথেও যে বাংলাদেশের যে বর্তমান সংকটকালীন মুহূর্ত, বিশেষ করে আপনি যদি ডিপ্লোম্যাটিক দেখেন, সেই বাংলাদেশ ভারত সংকট এবং বাংলাদেশে একটি ট্রান্সফরমেশন গণতন্ত্রের, সেই জায়গা থেকে তিনি নতুন একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাবে এবং সেই চ্যালেঞ্জের মধ্যে সেই পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষার মধ্যে তিনি পাস মার্ক পাবেন বলে আশা করছেন অনেকে এবং বিশ্লেষকরা বলছিলেন সেই পথেই কিন্তু তাকে হাঁটতে হবে। এবং আমরা আরো কয়েকজন বিশ্লেষক বলছিলেন যে তিনি যখন বাংলাদেশে ফিরবেন, যখন পা রাখবেন, যেমনটা আজকের মুহূর্তটিকে আসলে বলা হচ্ছে, তখন একটি পথরেখা দেওয়ার জন্য যে তিনি আসলে কি করবেন। যদিও এর আগে বিএনপি তথা তারেক রহমান 31 দফা কিন্তু ঘোষণা করেছে, সেই 31 দফা অনুযায়ী বাংলাদেশের যে সংস্কার, সেই সংস্কার হবে। তার পাশাপাশি কিন্তু জুলাই সনদের যে সংস্কার, সেইগুলোতে বিএনপি অনেক ক্ষেত্রে একমত হয়েছে, অনেক ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এবং আজকে বিষয়টি হচ্ছে, যেহেতু তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন কিন্তু সমীকরণ দেখা যাচ্ছে, নতুন মেরুকরণ দেখা যাচ্ছে। আর 50 দিনের মতো আছে নির্বাচনের, সেই নির্বাচনের পর কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে এবং সেই নির্বাচনের একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন। এবং তার দলের নেতাকর্মীদের ভাবনা হয়তো আজ তারেক রহমানের এই প্রত্যাবর্তন দিয়ে আগামী নির্বাচনে যে বৈতরণী, তারা পার করবেন এবং তারা
ক্ষমতায় অর্থাৎ দেশের মানুষের সেবায় বা শাসনে যেভাবেই বলি সেই ক্ষমতায় তারা আসবেন এবং বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করবেন। এবং তারেক রহমান যখন দেশের মাটিতে পা রাখেন তখন কিন্তু এখানে যারা উপস্থিত রয়েছেন বিএনপির সিনিয়র নেতারা, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্যরা, তাদের মধ্যে কিন্তু বেশ আনন্দঘন এবং একটি আবেগঘন একটি চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং তার আগে যখন তারা বিমানবন্দরে প্রবেশ করছিলেন আমাদের সাথে কিন্তু অনেকজন নেতাই কথা বলেছেন। তারা কিন্তু বলছিলেন আজকের দিনটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক এবং খুবই ঘটনাবহুল, যেহেতু তারেক রহমান দীর্ঘ 17 বছর নির্বাচনে থেকে আজ বাংলাদেশে ফিরে আসছেন, তার স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে এবং তার এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে যে দীর্ঘদিন গণতন্ত্র অবরুদ্ধ গণতন্ত্র, সেই গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক মানবাধিকার এবং সুশাসনের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে আগামীর নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতা রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে। সেই আশা কিন্তু তার দলীয় নেতাকর্মী করছে। তার বাহিরেও কিন্তু আমরা দেখেছি যে অসংখ্য জনসাধারণরাও কিন্তু আপনার বিমানবন্দরের বাহিরে অবস্থান করছে গেটে, যেহেতু এখানে আসলে নিরাপত্তার একটি কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা যারা রয়েছে তারা কোনোভাবেই কাউকে আসলে নির্ধারিত স্থান অর্থাৎ রাস্তার যে উপরের অংশ থেকে মূল সড়কে যেতে দিচ্ছে না, তারা আটকে দিচ্ছে। এখানে সেনাবাহিনী, র্যাব থেকে শুরু করে আসলে সকল বাহিনী যতটুকু নিরাপত্তা, সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা সেই সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। সেই জায়গায় আসলে যারা সাধারণ মানুষ তারা কিন্তু বিমানবন্দরের ভেতর থেকে দেখতে পাচ্ছেন না। তারপরে কয়েকজন এখানে আসলে উপস্থিত হয়েছেন, তারা তারেক রহমানকে দেখতে চান, তারা তারেক রহমানের কথা শুনতে চান। তারা কিন্তু বলছিলেন, আমরা তাদের সাথে কথা বলেছি যে 17 বছর পর তারেক রহমান ফিরলেন দেশের এই ক্রান্তি লগ্নে। তারেক রহমানের এই ফেরাটাকে তারা আসলে ঐতিহাসিক এবং তাদের যে অনেকের যে এক্সপেকটেশন অর্থাৎ প্রত্যাশা রয়েছে, অনেক ধরনের প্রত্যাশা, সেই প্রত্যাশা কথাগুলো বলছিলেন যেগুলো আসলে তারেক রহমান এবং বিএনপির মাধ্যমে তারা পূরণ করতে চায়। এই ধরনের যখন একটি অবস্থা, সেই অবস্থায় তারেক রহমানকে বরণ করে নিয়েছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের মা অর্থাৎ তার শাশুড়ি, এবং সেইখানে কিন্তু একটি পারিবারিক আবেগঘন একটি মুহূর্ত আমরা দেখতে পাচ্ছিলাম। এবং তারেক রহমান কিন্তু অনেকবারই বা অনেক সময় তার বক্তব্যে তাদের পারিবারিক অনেক কথাই তুলে ধরেছেন। বিশেষ করে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো যখন মারা যান, তার আসলে কোকোর মরদেহটি পর্যন্ত তিনি দেখতে পাননি এবং ভাইয়ের অনুপস্থিতিতে আসলে অর্থাৎ তারেক রহমানের অনুপস্থিতিতে কোকোর যে দাফন কিংবা জীবনের শেষ যাত্রা সেটা আসলে করা হয়। এবং তারপরে তার মা বেগম খালেদা জিয়া, যিনি বিএনপির চেয়ারপারসন, তিনিও আসলে একটা দীর্ঘদিন কারাগার, একটি অবৈধ রায়ের মাধ্যমে কারাগারে তাকে রাখা হয়। আওয়ামী লীগ সরকার তথা যে শেখ হাসিনা সরকার তাকে কারাগারে রাখে এবং সেখানেই কারাগারে আসলে তাকে স্লো পয়জনিং দেওয়া হয়েছে কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু বা এই ধরনের দাবিও কিন্তু বিএনপির পক্ষ থেকে করা হয়। এবং যার পরিপ্রেক্ষিতে তিনি যখন কারাগার থেকে বের হন তখন থেকে তিনি কিন্তু অসুস্থ এবং সেই অসুস্থতা আজও তাকে এটা আসলে ক্যারি করতে হচ্ছে বা বহন করতে হচ্ছে। এই পরিস্থিতিতে আসলে আরেকটি বিষয় একটু বলা খুবই জরুরি যে তারেক রহমান যখন আসলে দেশ ছেড়েছিলেন তখন একটি বিশেষ মুহূর্ত বাংলাদেশে ১/১১ সরকার অর্থাৎ 111 সরকার, যেটাকে বলা হয় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কিন্তু তারেক রহমানকে গ্রেফতার করে এবং গ্রেফতারের পর কিন্তু তার উপর অমানবিক নির্যাতন চালানো হয় অজ্ঞাত স্থানে। সেই নির্যাতনের যে চিহ্ন কিংবা যে আঘাত সেইগুলো কিন্তু দীর্ঘদিন তারেক রহমানকে বহন করতে হয়েছে। এবং তিনি যখন দেশ ছেড়ে আসলে লন্ডনে যান তখন আমরা যে চিত্রগুলি এখনো যদি আমরা মনে করি, আসলে একটি ভারাক্রান্ত একটি শরীর নিয়ে, অসুস্থ শরীর, হুইল চেয়ারে বসে তিনি লন্ডনে পৌঁছান। সেই জায়গায় আজ 17 বছর দেখতে দেখতে এবং এই 17 বছরে আসলে বাংলাদেশের মাটিতে অনেক কিছুই ঘটে গিয়েছে। বাংলাদেশের তিনটা নির্বাচন অবৈধভাবে শেখ হাসিনা সরকার, একটি ভোটারবিহীন নির্বাচন, একটি